জয় হরি বল। আমরা আজকে সারাদিন ধরে বেশ ফেসবুকে অনেক লেখালেখি দেখছি। আমরাও অনেক কমেন্ট করেছি, বিভিন্নভাবে অনেক লেখা লিখেছি। আসলে মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দি এটা আমাদের সকলের হৃদয়ের স্পন্দন। আমাদের ঠাকুর বাড়ি। আমরা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পরম্পরায় বিশ্বাস করি। আমরা দেখেছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর লোকান্তরিত হলে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার কর্মভার গ্রহণ করেন। আধ্যাত্মিক জগতে তিনি বিচরণ করে বাস্তব জীবনের বহু বহু তত্ত্বের সমাধান দিয়েছেন। সর্বোপরি তিনি শিক্ষা বিস্তারে অনেক বড় ভূমিকা পালন করেছেন, যা এই সমগ্র পৃথিবীতে আর কেউ কোনোদিন কোনো কালে করেছিল বলে ইতিহাস প্রমাণ দিতে পারবে না। আমি বিশ্বাস করি, আমি নয়, আমার মতো এই উপমহাদেশের লাখো লোক এই বিষয়টিকে বিশ্বাস করে। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রয়াত হলে অমর গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত রচিত হয়েছে। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর প্রয়াত হলে শ্রী শ্রী গুরুচাঁদ চরিত এবং হরিগুরুচাঁদ চরিত্র সুধা রচিত হয়েছে। এই তিনটি আকর গ্রন্থই আমাদের কাছে মতুয়াদের মূল প্রামাণ্য দলিল। এই তিনটি আকর গ্রন্থের আলোকে আমাদের ধর্ম, কর্ম, পারিবারিক জীবনের সকল সমস্যাগুলিকে আমরা সমাধান করব এবং এই তিনটি আকর গ্রন্থের মধ্যেই আমরা আমাদের সকল তত্ত্ব দর্শন খুঁজে বের করব। শ্রী শ্রী হরিলীলামৃতে লেখাও রয়েছে, বর্ণিত আছে, হরিবোলা মতুয়ারা ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে করে ব্রজ উপাসনা। এখানে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে ব্রজের যে সাধনা, ব্রজের যে আরাধনা, ব্রজধামে যে প্রেম ভক্তি ভালোবাসা, সেই বহু বহু কাল আগে ছিল, সেই ধারাটা নিয়েই মতুয়া ভক্তগণ আজও বিচরণ করছেন। এখানে একটি কথা আছে, কথাটি হলো তন্ত্র মন্ত্র নাহি মানে করে ব্রজ উপাসনা। মতুয়ারা কোনো তন্ত্র মন্ত্রের ধার ধারে না। এক হরি নাম মধ্যে গুণ দিয়া সব, নিচু জনে করাইব পরম বৈষ্ণব। আমাদের এই যে পরিষ্কার লেখনী, আমাদের এই যে পরিষ্কার ধারণা, এগুলিকে দীর্ঘদিন ধরে একটু 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 করে মানুষ জেনে শুনে বুঝে ভক্ত হয়ে হয়ে ঠাকুরের পথে নিজেদেরকে পরিচালিত করছে। মতুয়াদের অনুষ্ঠানগুলিতে নানা মত, নানা পথের মানুষরা, কেউ মতুয়া হয়ে, কেউ মতুয়া দেখে, কেউ মতুয়া সেজে অংশগ্রহণ করে। সেখান থেকে একটু একটু ভালোবাসা নিয়ে, একটু একটু ভক্তি শ্রদ্ধা নিয়ে, একটু একটু টান নিয়ে বাড়ি ফিরে যায়। ধীরে ধীরে কোনো মতুয়া গোসাই, সাধু, মহাত্মা, মহাপুরুষের সান্নিধ্যে এসে এই মতুয়া মত পথে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই ধারায় নিজেকে সমর্পণ করে। আমরা কেউই বংশানুক্রমিকভাবে বহু বহু প্রজন্ম ধরে মতুয়া হয়ে আসেনি। আমাদের এখান থেকে মাত্র কয়েক প্রজন্ম আগেই কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ শৈব শাক্ত, বিভিন্ন গানপত্য, বিভিন্ন রকম ভক্তবৃন্দ ছিল।
সেখান থেকেই ধীরে ধীরে যুগ অনুযায়ী যে ধর্ম পৃথিবীতে এসেছে, সেই ধর্মের এই তত্ত্বের মধ্যে মানুষ ধীরে ধীরে এসেছে, ধীরে ধীরে আসছে, তারা আরো নিবেদিত প্রাণ হয়ে এখানে ছুটে আসবে বলে আমি বিশ্বাস করি। তো এইভাবে একটি চলমান দর্শন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মুক্তিবারিধি পতিত পাবন ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, তৎপরবর্তীকালীন সময়ে ব্যারিস্টার শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর, শ্রী মন্মথ রঞ্জন ঠাকুর, আমাদের বর্তমান মহাতীর্থ শ্রীধামরাকান্দির যে অংশ এখানে নেতৃত্ব দিচ্ছেন ঠাকুর পরিবারের, সেই পরিবারের এক সময়ের পুরোধা ব্যক্তিত্ব, মতুয়া জগতের পথিতদশা ব্যক্তিত্ব মহর্ষি শ্রী শ্রীপতি চাঁদ ঠাকুর, শ্রী সুধন্য কুমার ঠাকুর, সকলে এই ধারাটাকে বহন করে এই পর্যন্ত নিয়ে এসেছে। এবং সেই ধারার সাথে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের অত্যন্ত পূজনীয় শ্রী অংশুপতি ঠাকুর, শ্রী শচীপতি ঠাকুর, শ্রী হিমাংশুপতি ঠাকুর দীর্ঘকাল ধরে নেতৃত্ব দিয়েছেন। একই পরিবারভুক্ত থেকে মতুয়া ভক্তদের সাথে মিলেমিশে তাদেরকে প্রতিপালন করার দায়ভার নিয়ে তারা চলেছিলেন। ঠাকুরবাড়ির মধ্যে মতুয়া মহাসংঘ, শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন সহ আরো বহু বহু সংগঠন সেই অতীতকাল থেকে একটু 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 করে সৃষ্টি হয়েছে। এখন এসে অনেক সংগঠন ঠাকুরবাড়ির মধ্যে, ঠাকুরবাড়ির বাইরে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমাদের ঠিকানা, এ জাতির ঠিকানা, এ দর্শনের ঠিকানা, যে পবিত্র জীবন যাপন করার মধ্য দিয়ে কোটি কোটি মানুষ তাদের গারস্থ জীবনের দর্শন খুঁজে ফেরে, সেই দর্শনের ঠিকানা মহাতীর্থ শ্রীধামরাকান্দি। আর শ্রীধামরাকান্দির পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য উত্তরসূরিগণ, সংগঠন ভিন্ন হতে পারে, আমার সাথে কারো মতের দ্বিমত থাকতে পারে, আমার সাথে কোনো ঠাকুরের বেশি কাজের সাথে মেলামেশা থাকতে পারে, বা কোনো ঠাকুরের প্রতি আমার ব্যক্তিগত ভালোবাসা শ্রদ্ধাবোধ বেশি থাকতে পারে। কিন্তু ঠাকুর বাড়ির ঠাকুরগণ আমাদের সকলের নমস্য, ঠাকুর বাড়ির সকল ঠাকুরগণ আমাদের সকলের পূজনীয়। এছাড়াও ঠাকুর বাড়ির বাইরে এই মতুয়া দর্শন প্রচার প্রসারে যারা অগ্রণী ভূমিকা পালন করে গিয়েছেন, প্রতিটি পীঠস্থান, প্রতিটি শ্রীপাঠ আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার, আমাদের হৃদয়ের স্পন্দন বলে আমরা বিশ্বাস করি। বিভাজন, মতানৈক্যতা অনেক কিছুই আমাদের মধ্যে থাকবে। আমরা যে সবাই একসাথে চলতে পারবো তা ঠিক নয়। এক মায়ের 5 সন্তান 5 মানসিকতা সম্পন্ন হয়। এক মায়ের 5 সন্তান, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, তাই না, কেউ ম্যাজিস্ট্রেট হয়, কেউ অন্য কিছু হয়, এভাবে থাকবে। কিন্তু ঠাকুর বাড়ির অস্তিত্ব রক্ষা, এগুলির দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক দেখেছি, বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করেছি। কখনো দেখেছি শ্রী পদ্মনাভ ঠাকুরকে কুৎসার মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে, কখনো দেখেছি শ্রী সুব্রত ঠাকুরকে কুৎসার মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে, কখনো দেখেছি শ্রী অমিতাভ ঠাকুরকে কুৎসার মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে, কখনো দেখেছি শ্রী শিবু ঠাকুর মহাশয়, শ্রী সম্পদ ঠাকুর মহাশয়ের দ্বন্দ্বকে সামনে আনার চেষ্টা করা হয়েছে, কখনো দেখেছি নানাভাবে ঠাকুর বাড়িকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এটি ঠিক যে ঠাকুর বাড়ির সকল সদস্যবৃন্দ, মতুয়া ভক্তবৃন্দ, তারা সবাই এক, এবং সেই দীর্ঘকাল ধরে ঠাকুর বাড়ি পরিচালনার জন্য একটি
লিখিত নিয়মাবলী ঠাকুরবাড়িতে আছে। সেই নিয়মাবলীগুলির আলোকে ঠাকুরবাড়িতে একটা ট্রাস্ট থাকতে পারত। ঠাকুরবাড়িতে সকল ঠাকুররা সম্মিলিতভাবে ঠাকুরবাড়ি পরিচালনার জন্য একটা ব্যবস্থা রাখতে পারতেন। ঠাকুরবাড়ির সকল ঠাকুররা মিলে ডিসিশন দিয়ে আমাদের সেই ডিসিশন পালন করার জন্য নির্দেশ দিতে পারতেন। এরকম অনেক কিছু অসুবিধা ত্রুটি আমাদের ঠাকুরবাড়িতেও রয়েছে, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। নানান কারণে সেটি হয়ে ওঠে না বা হয়ে ওঠেনি, হয়তো ভবিষ্যতে হবে। কিন্তু আমরা সেই বিষয়গুলিকে নিয়ে অতিরিক্ত জলঘোলা, কাদা ছোড়াছড়ি, বিভিন্নভাবে মানুষকে তার ব্যক্তিত্ব নিয়ে কটাক্ষ করা, ছোট করার চেষ্টা করা, এই কাজগুলি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। এবং এই ফেসবুক একটি সামাজিক প্ল্যাটফর্ম, সেখানে মতুয়াদের নিয়ে এত চর্চা হয়, মতুয়াদের নিয়ে এত ভালো এবং মন্দ কথা দুটোই ছড়ায়। এতে প্রচার হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু প্রচারের পাশাপাশি নিজেদের যে ক্ষতি সাধিত হচ্ছে, সেই ক্ষতি হয়তো এক সময় আসলে পূরণ হবে কিনা আমি জানি না, তবে ক্ষতি হচ্ছে এটা আমার কাছে মনে হয়। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, ফেসবুকের এই লাইভ প্রোগ্রামে যারা যুক্ত রয়েছেন, পরবর্তীতে দেখবেন, আমি সকলকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে চাই, বিভিন্ন জনে বিভিন্ন সময় আমার প্রতি বিরক্ত হয়ে, নানান কারণে আমার প্রতি ক্ষুব্ধ হয়ে ওনারা আমার পূর্বপুরুষকে টেনে আনেন। লক্ষ্মীখালী পাট নাকি শ্রীধাম, এই ষোড়শ পাট সৃষ্টির পাশাপাশি আমরা যা ছোটবেলা থেকে দেখেছি, লক্ষ্মীখালী ধামে তৎকালীন সময় গুরুচাঁদ ঠাকুর সেখান থেকে নাম ফলক পাঠিয়েছিলেন। সেই নাম ফলক অনুসারে লক্ষ্মীখালীতে ভক্তবৃন্দরা শ্রীধাম হিসেবে ডাকতে থাকে। তবে লক্ষ্মীখালী শ্রীপাঠের 11তম শ্রীপাঠ, পাশাপাশি 11তম শ্রীপাঠের ওখানে একেবারে পুরানো যে পুস্তকগুলি রয়েছে, সেই পুস্তকের মধ্যে উল্লেখ আছে 11তম পাঠ হলো ধাম লক্ষ্মীখালী। তাই যারা মতুয়া তত্ত্ব মানেন, জানেন, গুরুচাঁদের আদর্শ নীতি মানেন, জানেন, তাদেরকে বলবো যে যাদের শ্রীধাম বলতে ভালো লাগবে না বা সাংঘর্ষিক মনে হবে, আপনারা বলবেন না, কিন্তু ওই যে লেখাটি আছে 11 শ্রীপাঠ হলো ধাম লক্ষ্মীখালী, ওটি আপনারা বলবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, না হলে আমাদের মূল জিনিসটাকে আমরা ঠিক রাখতে পারবো না। দ্বিতীয়ত, গোপাল সাধুর পরিবার নিয়ে, গোপাল সাধু হালদার, গোপাল সাধুর পরিবার অমুক, আমার নাম ধরে অনেকে বিভিন্ন জায়গাতে লিখে বেড়ান, সাগর হালদার এইটা করেছে। আসলে কারো পদবি নিয়ে কটাক্ষ করা, আমি আমাকে দিয়ে শুরু করলাম বলাটা, কারো পদবি নিয়ে কটাক্ষ করাটা কোনো ভালো মানুষের কাজ না, এটি কোনো সামাজিক কাজও না। তাই বলবো যে এটা বলার আগে আপনাকে ভাবতে হবে শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুর কবে থেকে ঠাকুর হয়েছেন তা কোনো লিখিত আমার কাছে নেই, কিন্তু গোপালচাঁদ সাধু ঠাকুরের পৌরাণিক অনেক দলিলপত্র আমার কাছে আছে, বহু পুরাতন, সেই শত শত বছরের পদবি। হয়তো যদি আমি বলি এখন হচ্ছে 2026 সাল, 2039 সাল, 2026 সাল, 1938 সাল, 1940 সাল, 1936 সাল, 1943 সালের বিভিন্ন দলিলপত্রাদি, আমি যেহেতু একটি শত বছরের ঐতিহ্যমণ্ডিত পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, আমি বহু দলিলপত্রাদি দেখেছি। সেখানে শ্রীযুক্ত গোপালচাঁদ সাধু ঠাকুর, শ্রীযুক্ত গোপাল চন্দ্র সাধু ঠাকুর, পিতা শ্রীযুক্ত রামচরণ সাধু ঠাকুর, এটি সেই 100 বছর আগের, মানে 100 বছরের কাছাকাছি সময়ের আগের দলিলগুলোতেও উল্লেখ ছিল। সুতরাং আমার গোপাল সাধুর আমি 5th প্রজন্ম। গোপাল সাধু মহাশয়ের আগে ওনার বাবা, তিনিও রামচরণ সাধু ঠাকুর হিসেবে আখ্যায়িত ছিলেন। সুতরাং আমি আরেকটু আপনাদেরকে বলবো যে যারা আমাকে পছন্দ করবেন না বা আমাকে নিয়ে দুটো বাজে কথা বলতে চাইবেন, আমি বলবো না যে বলবেন না, আপনাদের বাজে কথা আমার জন্য ভূষণ, আমার ভালো লাগবে যে আপনারা আমাকে নিয়ে বলছেন, আমি শুনবো, কিন্তু যেটা সঠিক, যেটা বলা উচিত,
দলিলপত্রাদি দস্তাবেজে যা লিখিত আছে, আপনারা চাইলে আমাকে বলবেন, আমার হোয়াটসঅ্যাপ আমার নাম্বার অনেকের কাছে আছে, বলবেন, আমি ফটো তুলে পাঠিয়ে দেব। সেই অনুসারে বলবেন। দয়া করে আমাকে এইভাবে হালদার বলে আমার বংশের ইতিহাস বিকৃত করলে আমি সহ আমার পরিবারের লোকজন বা আমাদের যদি কেউ একটু ভালোবাসা দিয়ে থাকে, তাদের মনে একটু কষ্ট লাগবে। আমি এটা আমার জায়গা থেকে বলে রাখছি। পরবর্তী কথা হচ্ছে, ওরাকান্দি ঠাকুর বাড়িতে শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির নির্মাণ হয়েছে। গুরুচাঁদ মন্দির নির্মাণে যে যা পেরেছে সহযোগিতা করেছে। ঠাকুর বাড়ির পক্ষ থেকেও ওনারা সহযোগিতা করেছেন, সরকারি বরাদ্দ সেখানে এসেছে। আপনারা জানেন, বেশ কয়েক মাস আগে, 8-9 মাস আগে হবে, ঠাকুরের কিছু ভক্তরা একটা ত্রিশূল, তাতে ছোট করে একটু নিশান বানানো আছে, সেটা নিয়ে ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। আমি ফেসবুকের কল্যাণে দেখেছি। ঠাকুর বাড়ি থেকে আমাকে কেউ জানায়নি, বা কোনো ভক্তদের পক্ষ থেকেও আমাকে কেউ জানায়নি বা বলেনি। তখন আমি চিন্তা করেছি যে নিশানটা একটু ছোট দেখা যাচ্ছে। তারপর দেখেছি ঠাকুর পরিবারের সবাই সেখানে আছেন, লাগাচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। তো এটা নিয়ে খুব বেশি কিছু আর কি বলবো, কি বলার আছে। ঠিক আছে, তবে এখানে ব্যাপার হচ্ছে, মতুয়াদের নিশানের অগ্রভাগে ত্রিশূল, এটি কিন্তু আজকের নতুন দৃশ্য নয়। এই 2026 সালে বা 2025 সালে দেখা কোনো দৃশ্য নয়। এটা আমরা অনেক ছোটবেলা থেকে দেখেছি, বা আমাদের জন্মের আগের অনেক ফটো, অনেক ভিডিও আছে। সেই ফটো বা ভিডিওগুলিতে নিশানের মাথায়, নিশানের চূড়ায় উপরে একদম আমরা দেখেছি যে কোথাও মোচার মতো আছে, কোথাও ত্রিশূল আছে, কোথাও আপনারা দেখেছেন যে সড়কি, আমাদের এখানে ব্যবহার এখন হয় না, একসময় ব্যবহার হতো, ঢাল সড়কির যুদ্ধ হতো, কোথাও দেখেছি সড়কির মতো আছে। তো যাই হোক, আমি 3টা জিনিস দেখেছি বহু পুরাতন ছবিতে, বহু পুরাতন ভিডিওতে। আমি এই 3টা জিনিসই নিশানের অগ্রভাগে দেখেছি। আরো দেখেছি অনেকগুলো মোচা, একটা নিশানের মাথায় অনেকগুলো মোচা। তো এই ভ্যারিয়েশন এতগুলো দেখলাম। কোথাও নিশানের মাথায় আমি ত্রিশূল দেখলাম, কোথাও নিশানের মাথায় আমি মোচা দেখলাম, কোথাও নিশানের মাথায় আমি সড়কির মতো দেখলাম, কোথাও নিশানের মাথায় আমি অনেকগুলি মোচা একসাথে দেখলাম। তো এটি দেখেছি, এটি অবাস্তব কিছু নয়। আপনারাও যারা লাইভটি দেখছেন, বা আপনারা জানবেন, শুনবেন, বা যারা একটু বয়সী আছেন, তারাও আপনারা নিশ্চয়ই দেখেছেন। তারপর কথা হচ্ছে যে আমি এটা দেখে এটা স্বাভাবিক নিয়েছি। হ্যাঁ, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির, শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির, গুরুচাঁদ মন্দিরের চূড়ায় একটা জিনিস প্রতিস্থাপিত হবে। সেটি ঠাকুর পরিবারের সবাই বসে যদি সিদ্ধান্ত করতেন ভালো হতো। দ্বিতীয়ত, ঠাকুর পরিবারের সবাই বসার পাশাপাশি বিভিন্ন জায়গার কিছু কিছু গুরুত্বপূর্ণ মতুয়ারা আছে, তাদেরকে ডাকলেও ভালো হতো। মতুয়াদের অনেকগুলি সংগঠন রয়েছে, সেই সকল সংগঠনের 1-2 জন করে ডেকে বসেও একটু আলোচনা করা যেতে পারত। সেটা হয়নি। ভক্তরা নিয়ে এসেছেন, আসলে ভক্তরা যে যা দিয়েছেন। আমাদের ঘৃতকান্দির দুলাল কাকু আমাকে একদিন বলছেন, আপনারা অনেকে জানেন, ঘৃতকান্দিতে একজন আমাদের শ্রদ্ধাভাজন কাকু রয়েছেন, দুলাল বিশ্বাস সম্ভবত নাম। তিনি বিরাট একটা কলসি এনে মন্দিরের চূড়ায় স্থাপন করেছেন। মন্দিরের চূড়ায় আপনারা যে কলসটা দেখছেন, একটা কলসের মতো আছে স্থাপন করা, এটি ঘৃতকান্দি নিবাসী আমার শ্রদ্ধেয় দুলাল বিশ্বাস, আমার কাকু হন সম্পর্কে, উনি এটি এনে ওখানে স্থাপন করেছেন। হয়তো ত্রিশূলটা এরকম নিয়ে এসেছেন বা স্থাপন করেছেন, যাই হোক। তখন কথা হচ্ছে যে এটা এনে ওইভাবে স্থাপন করা হলো, এবং তারপর থেকে একটা বিতর্ক শুরু হলো, এবং সেটা খুব নগ্ন বিতর্ক। এখন কথা হচ্ছে, ঠাকুর বাড়ি, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলা নিকেতন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরস্বরীগণ বংশ পরম্পরায় ঠাকুর বাড়ি পরিচালনা করছেন। সেই সুবাদে ঠাকুর বাড়ির সিংহভাগ ডিসিশন
এই যুক্তিতে তাদের মাধ্যমে আসতে হবে, কারণ দীর্ঘদিন ধরে তারা পরিচালনা করছেন বংশানুক্রমিক নিয়ম অনুযায়ী, পরম্পরা অনুযায়ী। এবং আমরা যারা ভক্তকুল আছি, আমরাও কিন্তু তাদেরকে সেইভাবেই মান্যতা দিয়ে আসছি, শ্রদ্ধা করে আসছি, ভক্তি নিবেদন করে আসছি, ভালোবেসে আসছি। হ্যাঁ, আমরা এখানে অনেক কথা বলতে পারতাম, আমরা এখানে অনেক যুক্তিতর্ক উপস্থাপন করতে পারতাম, আমরা দল বেঁধে গিয়ে সবকিছু দেখতে পারতাম, যদি এটি ঠাকুর বাড়ি না হয়ে কোনো ট্রাস্ট হতো, যদি এটি ঠাকুর বাড়ি না হয়ে একেবারে 10 জনের মাধ্যমে পরিচালিত কোনো আশ্রম বা মন্দির হতো, তাহলে এটা আমরা করতাম। কিন্তু আসলে মহাতীর্থ শ্রীদামোড়াকান্দি ঠাকুর বাড়ি একটি বংশানুক্রমিকভাবে পূর্ণ ব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পরবর্তী বংশধরেরা পারিবারিকভাবে এটি পরিচালনা করেন, এবং আমরা ভক্তরা সেই ধারাটা মেনে নিয়ে শ্রদ্ধার সাথে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ছুটতে চেষ্টা করি। তো যাই হোক, তো এটা নিয়ে আমি আর বেশি কথা সে সময় বলতে যাইনি, কিন্তু পরবর্তী দেখেছি অনেক রকমের বিতর্ক, নানান কিছু। এরপর ঠাকুর বাড়িতে একাধিকবার ভক্তবৃন্দরা গিয়েছেন, কথা হয়েছে, অনেক নেতৃবৃন্দরা গিয়েছেন, কথা হয়েছে। সম্প্রতি কয়েকজন নেতৃবৃন্দরা ঠাকুরদের সাথে বসেছেন। সর্বশেষ ঠাকুররা একটা সিদ্ধান্ত নিয়েছেন, শুনেছি ওনাদের মাধ্যমে, যে সেখানে যে ত্রিশূলটি স্থাপিত আছে, ত্রিশূলের সাথে ছোট করে যে নিশানটি আছে, ওটার পাশাপাশি একটি বড় নিশান তার মাথায় মোচা দিয়ে বা যে কোনোভাবে এই ত্রিশূলটিরও 10 ফুট উপরে সেই নিশানটি স্থাপন করা হবে, বা একটা কিছু, বা সেখানে সেই নিশান পরিবর্তনের একটি পদ্ধতি এটা ঠাকুর বাড়ির পক্ষ থেকে করা হবে। ওনারা এটা ভক্তদেরকে বলেছেন। এখন এটা একটা বিষয়, আর নিশান এটি আরেকটি বিষয়। নিশান আমাদের মতুয়াদের যে মূল কয়েকটি প্রতীক, যেমন ডঙ্কা, কাশি, শিঙা, নিশান, ছোটা, আছিরমালা, এগুলির মধ্যে নিশান একটি গুরুত্বপূর্ণ প্রতীক। আর ডঙ্কার ধ্বনি শুনলে যেমন মতুয়া বোঝা যায়, অনুরূপভাবে নিশান উঠতে দেখলে মতুয়া বোঝা যায়, অনুরূপভাবে ছোটা হাতে থাকলে মতুয়া বোঝা যায়, অনুরূপভাবে আচিরমালা গলায় থাকলে মতুয়া বোঝা যায়। সুতরাং মতুয়ার পরিচয় বহন করে যে নিশান, তা আমার কাছে সর্বাধিক গ্রহণযোগ্য। এখন এই বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান রকম কথা হয়েছে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বিষ্ণুর অবতার, শিব ঠাকুরের অবতার, শিব ঠাকুরের অবতার, সেই কারণে ত্রিশূল। এই যুক্তিতর্ক এখানে আমি উপস্থাপন করতে চাই না, এবং আমি এটা নিয়ে আলোচনা করব না। আমি খুব সীমিত জ্ঞানের মানুষ। আমার কথা হচ্ছে, আমাদের এই নিশান ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। ঠাকুর বাড়িতে যখন এই নিশান নিয়ে যাওয়া হলো, কে এই নিশান নিয়ে গেলেন? তিনি কার ধরা? তিনি কি ঠাকুর বাড়ি কর্তৃক আদিষ্ট হয়ে গেলেন, নাকি তিনি নিজে ঠাকুর বাড়ি থেকে অনুমতি নিয়ে কারো সাথে আলাপ করে কোনো ঠাকুরের নির্দেশ মতো, অথবা নিজে এটা করলেন? প্রথমত এটা বের করা দরকার। দ্বিতীয়ত, পরবর্তী সময় যখন ঠাকুর বাড়িতে গেলেন, অন্যান্য ভক্তদের মতো তিনিও যখন নিশানটি নিয়ে উপস্থিত হলেন, তখন সকল ঠাকুররা কি একত্রিতভাবে তাদেরকে অনুমতি দিয়ে সেখানে লাগানোর ব্যবস্থা করলেন, নাকি বিশেষ কোনো ঠাকুর সেখানে প্রভাব খাটিয়ে এটিকে প্রতিস্থাপনের প্রচেষ্টা করলেন? এটি আমাদের সঠিকভাবে জানতে হবে। সেটি একটু অনুসন্ধান করার জন্য আমি সকল ভক্তদের কাছে, লাইভটি যারা দেখছেন বা দেখবেন তাদের সকলের কাছে অনুরোধ করব, এটি আমরা প্রথমত অনুসন্ধান করব যে যিনি এই ত্রিশূলটি নিয়ে গেলেন তিনি কিভাবে এটি তৈরি করলেন। প্রথমত তিনি কে, তার পরিচয় কি? দ্বিতীয়ত তিনি কার ধরা? তৃতীয়ত তিনি কি ঠাকুর বাড়ি থেকে আদিষ্ট হলেন, নাকি নিজে ইচ্ছাকৃতভাবে এটি নিয়ে গেলেন? চতুর্থত এটি তিনি কি করে বানালেন, কোথা থেকে বানালেন, কার সহযোগিতায় ঠাকুর বাড়িতে নিয়ে এলেন? পঞ্চমত ঠাকুর বাড়িতে যখন নিয়ে যাওয়া হলো, সকল ঠাকুররা একত্রিত হয়ে এটি লাগাতে বললেন, নাকি কোনো বিশেষ ঠাকুর এটি প্রভাব খাটিয়ে লাগালেন? সেটি আমরা খুঁজব। এই বিষয়গুলিকে খুঁজে নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করে, বিশেষ কিছু মতুয়াদের একত্রিত করে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এখানে এটা কার দোষ, কার ত্রুটি, কার ভুল, কে কি করেছে, সেটা আমরা আমাদের মতো বোঝার জন্য। আর আমি আমার
ব্যক্তিগত পক্ষ থেকে আমার যে ক্ষুদ্র অবস্থান রয়েছে সেখান থেকে আমি একটা নিবেদন রাখব। ঠাকুর বাড়িতে কি হবে, ঠাকুর বাড়ি কিভাবে চলবে, ঠাকুর বাড়ি কিভাবে পরিচালনা করবেন আমাদের শ্রদ্ধাভাজন ঠাকুররা, অর্থাৎ বর্তমান সময়ের এই প্রজন্মের 6 জন উপযুক্ত ভ্রাতা ঠাকুর বাড়িতে আপনারা আছেন। ঠাকুর বাড়িতে নানা ধরনের বিবাদ, পারিবারিক জঞ্জাল এগুলি আছে, থাকবে, কিন্তু আমাদের জন্য ঠাকুর বাড়ি কেন্দ্রিক সিদ্ধান্তগুলি আপনারা যেন এককভাবে গ্রহণ করেন। কাউকে দরকার নেই। আপনারা 6 ভাই বসেন, 6 ভাই বসে ঠাকুর বাড়ি একটা প্যাডে লিখে দেন আজকের এই সিদ্ধান্ত, অমুক রথযাত্রায় এইভাবে হবে, এইভাবে প্রসাদ দেওয়া হবে, এইভাবে তোমরা এসো, এইভাবে তোমরা থেকো, সহযোগিতা হলে এইভাবে তোমরা সেটা করো, কিছু দরকার হলে আমাদেরকে জানিও। আমি বলবো যে আপনারা 6 ভাই ঠাকুর বাড়িতে আছেন, আপনারা বিভক্ত হয়ে অন্তত সংগঠন আলাদা থাকে থাকুক, করছেন করবেন, বা একত্রিত হয়ে যদি করেন করেন, সমস্যা নেই। আমরা সাধারণ ভক্ত, আমরা খুব ক্ষুদ্র জায়গায় অবস্থান করছি, আপনারা আমাদের আরাধ্য। আমরা আমাদের জায়গা থেকে আমরা আপনাদের শ্রদ্ধা করব, ভক্তি করব, ভালোবাসবো। আমাদের এই ধর্ম জগতে হৃদয়ের খোরাক মেটাবার মতো ভালোবাসার তার কোনো জায়গা নেই। প্রত্যেকটা মানুষের মনে ভালোবাসা না থাকলে সে মানুষ পাশবিক মানুষে পরিণত হয়। আমরা পাশবিক হতে চাই না। যুক্তি তর্ক দিয়ে ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠা করা যায় না যদি হৃদয়ে ভালোবাসা না থাকে, ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে। সেই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রাখতে চাই। ঠাকুর বাড়ির বিষয়ে আপনারা সবসময় একমত। বারণী মেলা অনুষ্ঠান একমত হয়ে করেন, ঠাকুর বাড়ির অন্যান্য অনুষ্ঠানগুলি একমত হয়ে করেন। তেমনি আপনাদেরকে অনুরোধ করব, প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, ভক্তি নিবেদন করে, হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে বলবো যে আপনারা পারিবারিকভাবে ডিসিশন নিয়ে আমাদের মধ্যে কোনো বক্তব্য দিবেন, সেই বক্তব্য আমরা গ্রহণ করব। আর আপনাদের সম্মিলিত বক্তব্য যারা গ্রহণ করবে না তাদের ব্যাপারে আমার এই মুহূর্তে কোনো মন্তব্য নেই। তবে আমাদেরকে যদি ভালো থাকতে হয়, আমরা যে জাতি, একেবারে নমন নরকের গল্প আমরা অনেকেই জানি। জাতিগতভাবে আমরা যদি এখনো ঠাকুর বাড়ির অনুগত না হই, আমরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমাদের বিনাশ হয়ে যাবে, কেউ আমাদের ঠেকাতে পারবে না। যতদিন ঠাকুর বাড়ি আছে আপনারাই একমাত্র আমাদের ভরসা, আমাদের বাঁচিয়ে রাখতে পারেন। আমি আর কথা বাড়াবো না। 5টি বিষয় আমরা খোঁজার চেষ্টা করছি। এই সংশ্লিষ্ট আরো কোনো সূত্র থাকলে সেটি নিয়েও আমরা খোঁজার চেষ্টা করব। তথ্য-উপাত্তগুলি অনুসন্ধানের পরে এই বিষয়বস্তু নিয়ে আমরা একটি সেমিনারের মতো করে আলোচনা করে আমরা এটা বোঝার চেষ্টা করতে পারি, এবং সেখান থেকে আমরা সম্মিলিতভাবে ঠাকুর বাড়ির উদ্দেশ্যে কোনো স্মারকলিপি প্রেরণ করতে পারি যে আমরা এটা বুঝেছি, এটা জেনেছি। ঠাকুর বাড়িতে আমাদেরও দাবি আছে, আমাদেরও চাওয়া আছে, আপনাদের আমাদের চাওয়া বা যা কিছু আপনাদের প্রত্যাশা পূরণ করা উচিত। আমাদের একটা চাওয়া, আপনাদের একটা দেওয়া, এটি মিলিয়ে তো আমাদের সম্পর্ক টিকাতে হবে। আমি কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে, আপনারা ঘুমাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফেসবুক দিয়ে আসলে আমি ফেসবুকে একটু কমই থাকতে চাই, কিন্তু যা অবস্থা এখন একটু ফেসবুকে বেশি সরব থাকাই বোধহয় ভালো। আমার নিজের ফেসবুকটাও অনেক রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে বা রেখেছি। নানান কারণে আসলে ভালো লাগে না, নানান রকম মতানৈক্য, নানান কথাবার্তা, সম্প্রদায় দ্বন্দ্ব, বিবাদ, এগুলো দেখতে দেখতে একেবারে হয়রান হয়ে যেতে হয়। তো সেই জন্য আর কি, এখন যা পরিস্থিতি, সে কারণে ফেসবুকে আসা, আর ফেসবুকে থাকবো, আপনাদের সাথে কথা হবে, মাঝে মধ্যে মত বিনিময় হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য আশীর্বাদ চাইছি আপনাদের কাছে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই লাইভটি দেখার জন্য।